এবারে আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব। প্রথমে সংজ্ঞাটি একবার দেখে নেওয়া যাক। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরণ বিভব, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ পোটেনশিয়াল বলে। সংজ্ঞা থেকে কিছুই বোঝা গেল না, যাই হোক আমরা এখন আলোচনা করলে বুঝতে পারবো আসলে ব্যাপারটি কী। প্রথমে বলা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে, অর্থাৎ আমি যদি একটি মৌলের আয়নীকরণ শক্তি বের করতে চাই তাহলে আমাকে প্রথমে একটি পরমাণু নিতে হবে। আমি ধরলাম এটি হচ্ছে একটি মৌল সোডিয়াম আমি ধরে নিই। মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত এবং তার পাশে আমরা স্থূল চিত্রটি দেখাচ্ছি, বিস্তারিত দেখানোর প্রয়োজন নেই এখানে এটি নিয়ে আলোচনা করার জন্য। তাহলে সোডিয়ামের স্থূল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281। এখন এই আয়নীকরণ শক্তির সংজ্ঞা অনুযায়ী বলা হচ্ছে গ্যাসীয় অবস্থায়, অর্থাৎ এই সোডিয়াম ধাতুকে আমাদেরকে প্রথমে গ্যাসে পরিণত করতে হবে। গ্যাসে পরিণত করার পরে আমরা যদি এর কক্ষপথ থেকে, শেষ কক্ষপথ থেকে সবচেয়ে লুজ অবস্থায় যে ইলেকট্রনটি থাকবে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সবচেয়ে লুজ ইলেকট্রন, সবচেয়ে লুজ ইলেকট্রন। যাই হোক, লুজ ইলেকট্রনটিকে সরিয়ে দেওয়ার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। অর্থাৎ আমি যদি একটি নিরপেক্ষ পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে, যেমন এখানে আমি যা করছি তা হচ্ছে একটা সোডিয়াম পরমাণু থেকে আমি একটা ইলেকট্রনকে সরিয়ে সোডিয়াম প্লাস, আমি যদি এটাকে রাসায়নিক বিক্রিয়া হিসেবে চিন্তা করি তাহলে সোডিয়াম ধাতুর পরমাণু থেকে গ্যাসীয় অবস্থায় একটি ইলেকট্রন সরিয়ে তাকে একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে, অর্থাৎ এখানে আমরা সোডিয়ামের একক ধনাত্মক আধানযুক্ত আয়নে সোডিয়াম প্লাস আয়নে পরিণত করছি। এবং এই কাজের জন্য এখানে যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে সেটাই হচ্ছে কোনো পরমাণুর বা কোনো মৌলের আয়নীকরণ শক্তি। বা আমরা যেহেতু একটি মাত্র ইলেকট্রন সরাচ্ছি এবং এটাকে আমরা নিরপেক্ষ অবস্থা থেকে যদি একটি ইলেকট্রন সরাই তাহলে এটাকে আমরা বলবো প্রথম আয়নীকরণ শক্তি। আমি যদি একটি ইলেকট্রন সরানোর পরে আরেকটি ইলেকট্রন সরাই, যেমন সোডিয়াম প্লাস থেকে আমি যদি এটাকে, যদি এটা খুব দুঃসাধ্য সোডিয়ামের ক্ষেত্রে, কিন্তু আমি যদি এটাকে কোনোভাবে করতে পারি, এটা বিভিন্নভাবে করা যায় এবং বিপুল পরিমাণ শক্তি দিতে হবে যদি আমি আরেকটি ইলেকট্রন সরাতে চাই সোডিয়াম থেকে, তাহলে এই দ্বিতীয় ইলেকট্রনটিকে সরানোর জন্য যে আয়নীকরণ শক্তির প্রয়োজন হবে সেটাকে আমি বলতে পারি দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এখানে আরেকটি কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক মোল পরমাণুর জন্য এই জিনিসটি চিন্তা করতে হবে। অর্থাৎ এক মোল পরমাণু আমরা জানি কোনো বস্তু, যে কোনো এক মোল কোনো সত্তা বলতে আমরা ওই সত্তার 6.02 ইন্টু 10⁻23টি বুঝি। অর্থাৎ আমি আয়নীকরণ শক্তি যখন হিসাব করি তখন সেটি এক মোলের জন্য করি। অর্থাৎ এতটি পরমাণু থেকে আমি যদি এতটি ইলেকট্রন সরিয়ে দিতে আমার যেই শক্তি প্রয়োজন হবে সেটাই হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, প্রথম ইলেকট্রনের জন্য। দ্বিতীয় ইলেকট্রনের জন্য দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় ইলেকট্রনের জন্য তৃতীয় আয়নীকরণ শক্তি, এভাবে প্রযোজ্য হবে। এখন আয়নীকরণ শক্তি সব ক্ষেত্রে সমান হয় না, অর্থাৎ পরমাণুর বিভিন্ন ইলেকট্রনের জন্য একই রকম হবে না। সেটা সোডিয়াম থেকে আমরা ইতিমধ্যে বুঝতে পারছি। আমরা যদি সোডিয়ামের আয়নীকরণ শক্তি দেখি তাহলে প্রথম আয়নীকরণ শক্তির তুলনায় দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেক বেশি হবে, কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তির তুলনায় দ্বিতীয় আয়নীকরণ শক্তি কিছুটা বেশি হয়, কিন্তু অতটা পার্থক্য থাকে না। কারণ আমরা জানি যে ম্যাগনেসিয়ামকে খুব সহজে 2+ আয়নে পরিণত করা যায় দুটি ইলেকট্রন সরিয়ে। এটি নির্ভর করছে একটি পরমাণুর শেষ কক্ষপথে তার ইলেকট্রন বিন্যাস কেমন, এটা এখন আমরা আলোচনা করি বিস্তারিত। আয়নীকরণ শক্তি ব্যাখ্যার জন্য আমরা একটি পর্যায়ের কয়েকটি
মৌলের পরমাণু নিয়ে আলোচনা করতে পারি। যেমন আমি যদি গ্রুপ 3 চিন্তা করি, গ্রুপ 3 এর মৌলগুলোর ক্রম হচ্ছে এরকম: প্রথমে সোডিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। এখন এগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পারি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি যে 1s2, 2s2, 2p6, 3s1, 3s1। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই অংশটুকু একই থাকবে, শেষে থাকবে 3s2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একইভাবে প্রথম অংশটুকু একই থাকবে, পরে যুক্ত হবে 3s2, 2p1, তারপরে 3s2, 2p2, 3s2, 2p3, 3s2, 2p4, 3s2, 2p5, এভাবে আর্গনে গিয়ে এটি হবে 3s2, 2p6। এখন আমি যদি সোডিয়ামের পরমাণুটি স্থূলভাবে আঁকি, তাহলে আমি এরকম একটি পাবো। প্রথমে 2টি ইলেকট্রন, তারপরে 8টি ইলেকট্রন, তারপরে 1টি ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে, আমি এখানে শুধু শেষ কক্ষপথগুলো দেখাচ্ছি, আমি সবগুলোরই শেষ কক্ষপথ নিয়ে বিশ্লেষণ করি। যেমন সোডিয়ামের আমি শুধুমাত্র এখানে শেষ কক্ষপথটি দেখালাম, যেখানে 1টি ইলেকট্রন থাকবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2টি ইলেকট্রন থাকবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টি থাকবে, সিলিকনের ক্ষেত্রে 4টি থাকবে। এভাবে যাই হোক, না দেখালেও চলে। এখন আমি দেখতে পাচ্ছি যে সোডিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রনটি কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থান করে, যেহেতু তার আগে আরও 2টি কক্ষপথ আছে। কাজেই আমরা বুঝতে পারি যে সোডিয়ামের শেষ ইলেকট্রনটিকে খুব সহজে আমরা এর পরমাণু থেকে বিচ্যুত করতে পারবো। কাজেই আমরা সোডিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তিটি পাই তুলনামূলকভাবে অনেক কম, সেটি হচ্ছে 495 কিলোজুল পার মোল। যেহেতু এক মোলের ক্ষেত্রে হিসেব করি আমরা শক্তি, সেহেতু আমরা এরকম পাচ্ছি। এখন আমি যখন সোডিয়ামের একটি ইলেকট্রনকে সরিয়ে দিচ্ছি, এরপরে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে 2, 8, যা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসের সমান। এবং আমরা জানি যে একটি পরমাণু শেষ কক্ষপথে যদি অষ্টক পূর্ণ থাকে, 8টি ইলেকট্রন থাকে, বিশেষ করে দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন খুবই স্থিতিশীল। এই অবস্থায় সোডিয়াম পরমাণু থেকে, সোডিয়াম আয়ন থেকে দ্বিতীয় আরেকটি ইলেকট্রন সরানো খুবই কষ্টসাধ্য, এবং সেই কারণে এর দ্বিতীয় আয়নীকরণ শক্তিটি অত্যন্ত বিশাল। এটি হচ্ছে 4562 কিলোজুল পার মোল। এবং স্বাভাবিকভাবে এই পরিমাণ শক্তি একটি পরমাণুর জন্য অর্জন করা খুবই দুঃসাধ্য। ফলে আমরা কখনোই সোডিয়ামের 2+ বিশিষ্ট আয়ন দেখি না, কেননা প্রথম ইলেকট্রনটাকে আমি যখন সরিয়ে দিব, তখন দ্বিতীয় ইলেকট্রনটি, তখন সেই অবস্থাটি সোডিয়ামের জন্য খুবই স্থিতিশীল এবং এখান থেকে আরেকটি ইলেকট্রন সরানো খুবই কষ্টকর। কিন্তু আমি যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি, ম্যাগনেসিয়ামের প্রথম ইলেকট্রনটি যদি সরাই, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয় 281, যে ক্ষেত্রে এর একেবারে শেষ ইলেকট্রনটি, দ্বিতীয় ইলেকট্রনটি সরানো যথেষ্ট সহজ, কেননা এটা তৃতীয় শক্তি স্তর আছে যা পরমাণুর কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থান করে। এবং একটিমাত্র ইলেকট্রনকে আমি যদি শেষ কক্ষপথ থেকে সরাই, তাহলে আমি সেটাকে খুব সহজেই করতে পারি। তাই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে, আমি যদি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস তৈরি করি, তাহলে এক্ষেত্রে আয়নীকরণ শক্তি হবে 773 কিলোজুল পার মোল। এবং ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে, ম্যাগনেসিয়াম প্লাস থেকে আমি যদি 2+ করি, সেই ক্ষেত্রে
এটি সোডিয়ামের চেয়ে অনেক কম, 1476 কিলোজুল পার মোল। কাজে দেখা যাচ্ছে আমার ম্যাগনেসিয়ামের মোটামুটি প্রথম দুটি ইলেকট্রনই আমি মোটামুটি সহজে ত্যাগ করতে পারি, বা ম্যাগনেসিয়াম পরমাণু থেকে আমি এগুলোকে আলাদা করতে পারি। একইভাবে অ্যালুমিনিয়ামের জন্য আমি প্রথম তিনটি আয়নীকরণ শক্তি মোটামুটি কমের মধ্যে পাই, কেননা অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3s2 2p1 মোট 3টি ইলেকট্রন থাকে, যেগুলোকে আমি যদি পরমাণু থেকে বিচ্যুত করতে চাই তাহলে আমাকে যথাক্রমে 577, 1816 এবং 2744 কিলোজুল পার মোল করে আমাকে শক্তি দিতে হবে। এবং এই তিনটি ইলেকট্রন আমি যখন বের করে ফেলব, তারপরে আমি মোটামুটি অষ্টক পূর্ণ হয়ে যাবে, এবং তখন আমাকে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে চলে আসবে। দ্বিতীয় শক্তি স্তরে অষ্টক পূর্ণ আছে, সেখান থেকে আমাকে যদি একটি ইলেকট্রন ত্যাগ করতে হয় তাহলে বিপুল আকার শক্তি ব্যয় করতে হবে, 11574 কিলোজুল পার মোল। এখন এখানে একটা চিন্তা করার বিষয় হচ্ছে, সোডিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করার পরে তার ইলেকট্রন বিন্যাস হলো 2 8, অ্যালুমিনিয়ামও 3টি ইলেকট্রন ত্যাগ করার পরে তার ইলেকট্রন বিন্যাস হয় 2 8, কিন্তু সোডিয়ামের এই 2 8 থেকে একটি ইলেকট্রন ত্যাগ করতে, অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রনটিকে ত্যাগ করতে প্রয়োজন হয় 4562 কিলোজুল। অপরদিকে অ্যালুমিনিয়ামের এখান থেকে একটি ইলেকট্রন ত্যাগ করতে তার প্রয়োজন হচ্ছে 11574 কিলোজুল। এর কারণ হচ্ছে সোডিয়াম আর অ্যালুমিনিয়ামের এই অবস্থায় যদি ইলেকট্রন বিন্যাস একই, সোডিয়ামের কেন্দ্রে 11টি প্রোটন আর অ্যালুমিনিয়ামের কেন্দ্রে প্রোটন সংখ্যা সোডিয়ামের 2টি বেশি, অর্থাৎ 13টি প্রোটন। কাজেই এই 13টি প্রোটনের আকর্ষণ ইলেকট্রনের প্রতি অনেক বেশি থাকবে, যে কারণে এরা সংকুচিত অবস্থায় থাকবে। ফলে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করতে অপেক্ষাকৃত অনেক বেশি শক্তি প্রয়োজন হবে। এভাবে আমি যতই একটি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যেতে থাকবো, ততই দেখব যে আমি ইলেকট্রন ত্যাগ করা অপেক্ষাকৃত কঠিন হয়ে যাচ্ছে, বরং ইলেকট্রন গ্রহণ করা সহজ হয়ে যাচ্ছে স্থিতিশীলতা অর্জনের জন্য। ফলে দেখা যাবে আমি যদি একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে যেতে থাকি তাহলে আয়নীকরণ শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। যদিও এটি পুরোপুরি স্মুথলি যায় না, অর্থাৎ স্মুথলি বৃদ্ধি পেতে থাকে না, বরঞ্চ মাঝখানে কিছু হ্রাস বৃদ্ধি ঘটে। কেন হ্রাস বৃদ্ধি ঘটে সেটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। এখন আমরা দেখি একটি গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে তার আয়নীকরণ শক্তি কিভাবে চেঞ্জ হয়। একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে যেতে যেতে আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয় সেটার জন্য আমরা একটা গ্রুপ নির্বাচন করতে পারি। যেমন আমরা যদি গ্রুপ 1-এ চিন্তা করি, যেখানে মোট 7টি পরমাণু আছে, বা 7টি পর্যায়ের জন্য 7 ধরনের মৌল এবং তাদের 7 ধরনের পরমাণু থাকবে। শুরুতে হাইড্রোজেন, হচ্ছে গ্রুপ 1A, হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, এরপরে পটাশিয়াম, এরপরে রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এখন আমরা হাইড্রোজেনের এই সবগুলোরই ইলেকট্রন বিন্যাস আমরা পাই, শেষ কক্ষপথের জন্য ইলেকট্রন বিন্যাস পাই S1। যেমন এটার শেষ কক্ষপথ, এটার একটি কক্ষপথ আছে 1s1, লিথিয়ামের জন্য 2s1, সোডিয়ামের জন্য 3s1, পটাশিয়ামের জন্য 4s1, রুবিডিয়ামের জন্য 5s1, 6s1, 7s1। এখন আমি যখন একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে নামতে থাকি তখন পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। যেমন হাইড্রোজেনের জন্য যদি আমি পরমাণুটি আঁকি তাহলে অনেক ছোট হবে। লিথিয়ামে যেহেতু একটি কক্ষপথ বেড়ে যায় তার আকার আরও বড় হবে, সোডিয়ামের আকার আরও বড় হবে, পটাশিয়ামের আকার আরও বড় হতে থাকবে এবং ফ্রান্সিয়ামের আকার হবে বিশাল বড়। যাই হোক, এখন আমি যদি এখানে দেখি যে শেষ কক্ষপথে যেহেতু সবারই একটি করে ইলেকট্রন এবং এই ইলেকট্রনটি কেন্দ্র থেকে অনেক দূরে, ফলে হাইড্রোজেনের কেন্দ্রের সাথে এই ইলেকট্রনটির তার শেষ কক্ষপথের ইলেকট্রনের
যে পরিমাণ আকর্ষণ থাকবে, একেবারে শেষে গিয়ে সে আকর্ষণ অনেক কমে যাবে। ফলে আমি যতই উপর থেকে নিচের দিকে নামতে থাকবো, ততই এর শেষ কক্ষপথে ইলেকট্রনটিকে এখান থেকে সরিয়ে দেওয়াটা খুব সহজ হবে। সেই কারণে একটি গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, ততই আয়নীকরণ শক্তির পরিমাণ ক্রমে হ্রাস পেতে থাকে। আমি যদি এখন এদের আয়নীকরণ শক্তিগুলো লিখি, তাহলে এরকম পাচ্ছি। হাইড্রোজেনের জন্য 1312, এটি যথেষ্ট পরিমাণ বড় গ্রুপ 1-এর হিসেবে যদি চিন্তা করি, 1312 কিলোজুল পার মোল। এরপরে লিথিয়ামের জন্য পাই 513, যা হাইড্রোজেনের চেয়ে অনেকটাই কম। এরপরে সোডিয়ামের জন্য পাচ্ছি 495, পটাশিয়ামের জন্য পাচ্ছি 419, রুবিডিয়ামের জন্য পাচ্ছি 403, সিজিয়ামের জন্য পাচ্ছি 375, এবং ফ্রান্সিয়াম আসলে তেজস্ক্রিয় বলে এটাকে স্টাডি করা হয় না এটা নিয়ে, সে কারণে আমরা তেমন একটা জানতে পারি না। যাই হোক, আমরা প্রথম ছয়টি নিয়ে চিন্তা করি। এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা এর আগে যখন পরমাণুর আকার নিয়ে চিন্তা করেছিলাম, আমরা দেখেছি যে উপর থেকে নিচের দিকে নামতে নামতে পরমাণুর আকার বৃদ্ধি পায়, কিন্তু আবার বাম থেকে ডান দিকে যেতে যেতে পরমাণুর আকার হ্রাস পায়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে নিচের পরমাণুটি এবং একেবারে বাম দিকের পরমাণুটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম থাকবে, কেননা এটার আকার সবচেয়ে বেশি। কাজে এটার সাথে একেবারে শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ সবচেয়ে কম থাকবে। ফলে এই পরমাণুর ইলেকট্রনটি শেষ কক্ষপথের ইলেকট্রনটি ত্যাগ করা সবচেয়ে সহজ হবে। সেই কারণে ফ্রান্সিয়াম সবচেয়ে সহজে তার ইলেকট্রনটিকে ত্যাগ করতে পারে। এই কারণে সে সবচেয়ে সহজে আয়নিত হয়ে যায়, এবং এটাকে আমি সবচেয়ে সক্রিয় ধাতু হিসেবে চিন্তা করতে পারি একই কারণে। এরপর আমরা যতই উপর দিকে উঠতে থাকবো কিংবা ডান দিকে যেতে থাকবো, ততই এদের আয়নীকরণের সক্রিয়তা কমতে থাকবে। এবং আমরা যদি এই আয়নীকরণ শক্তির একটি তালিকা দেখি পর্যায় সারণীতে, তাহলে আমরা এটাকে দেখতে পাই এভাবে। এটি হচ্ছে আয়নীকরণ শক্তির একটি ত্রিমাত্রিক গ্রাফ। এখানে যে বারগুলো দেখা যাচ্ছে এক একটি বিল্ডিং দিয়ে, ওইখানে অবস্থিত পরমাণুটির আয়নীকরণ শক্তির মাত্রা বোঝানো হচ্ছে। যেমন এই বারটি একেবারে শুরুতে, এটি হচ্ছে হাইড্রোজেন। আমরা যদি উপর থেকে দেখি, তারপর হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এবং আমি যদি এই পাশে যাই, তাহলে এটি হচ্ছে হিলিয়াম, এদিকে নিয়ন। যাই হোক, এভাবে একটা শ্রেণীর নিচের দিকে এদিকে আসবে এবং পর্যায় হবে এদিকে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌলটি হচ্ছে ফ্রান্সিয়াম, এবং গ্রুপ 1-এ হচ্ছে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি বিশিষ্ট মোটের উপরে, কেননা এদের সাথে এদের শেষ কক্ষপথের ইলেকট্রনটি সবচেয়ে শিথিলভাবে থাকে। ফলে আমি খুব সহজেই তাদেরকে এখান থেকে দূর করে দিতে পারি। যদিও হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি তুলনামূলকভাবে একটু বেশি, কারণ আমরা জানি যে এটি খুব ছোট একটি পরমাণু এবং এর ইলেকট্রনটি প্রোটনের খুব কাছাকাছি অবস্থান করে বলে এটিকে খুব সহজে ত্যাগ করা যায় না। ক্রমশ আমি যতই বাম থেকে ডানের দিকে যেতে থাকবো একটি পর্যায় ধরে, আমি দেখতে পাবো যে একেবারে বাম দিকে আয়নীকরণ শক্তি খুব দ্রুত বেড়ে যাচ্ছে। এখানে কিছু অনিয়মিত ব্যবস্থা দেখা যাচ্ছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে যদিও এটি সিরিয়ালি যদি উপরের দিকে উঠতো তাহলে এভাবে যেত, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এটি হচ্ছে অক্সিজেন, এটি হচ্ছে নাইট্রোজেন, এটি হচ্ছে কার্বনের তুলনায় নাইট্রোজেন আয়নীকরণ শক্তি বেশি, প্রথম আয়নীকরণ শক্তি, কিন্তু নাইট্রোজেন তুলনায় অক্সিজেনের আবার কম, তারপরে আবার ফ্লোরিনে বেশি। অর্থাৎ এখানে কিছুটা ব্যতিক্রম আছে। যদিও আমরা যদি ওভারঅলি চিন্তা করি, মোটের উপরে চিন্তা করলে গড়ে এদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা আরেকটি গ্রাফ দেখব, তারপরে ব্যাখ্যা করব কেন আমরা এরকম কিছু অনিয়মিত
আয়নীকরণ শক্তি পাই অধাতুর ক্ষেত্রে, আমরা আরেকটি গ্রাফ দেখতে পারি এখানে। এই গ্রাফে আমরা দেখতে পাই যে কিভাবে পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমরা আয়নীকরণ শক্তির ক্রম পরিবর্তন দেখতে পাই। আমাদের প্রথমে হাইড্রোজেন আয়নীকরণ শক্তি হচ্ছে এটি, তারপরে হিলিয়ামে অনেক বেশি, এরপরে লিথিয়ামে খুব কম, ধীরে ধীরে এটি বাড়তে বাড়তে লিথিয়ামে একটা নতুন পর্যায় শুরু হয় যার আয়নীকরণ শক্তি খুব কম। তারপরে পর্যায়ের বাম থেকে আমরা যদি ডানের দিকে যেতে যেতে নিয়ন পর্যন্ত যাই তাহলে আমরা দেখতে পাই নিয়নের আয়নীকরণ শক্তি আবার অনেক বেশি, এবং মাঝখানে কিছু ব্যতিক্রম আছে এখানে। এরপরে আমরা আবার নিয়ন থেকে যখন সোডিয়ামে ফিরে আসি নতুন একটি পর্যায় শুরু হয় এবং এখানে আবার আয়নীকরণ শক্তি খুব কম থাকে, আবার কিছু ব্যতিক্রম সহ আমরা আর্গন পর্যন্ত পৌঁছাই। তারপরে পটাশিয়াম থেকে আবার ক্রিপ্টনের দিকে এভাবে একটি ক্রম পরিবর্তন পাওয়া যায়, রুবিডিয়াম থেকে জেননে পাওয়া যায়, সিজিয়াম থেকে। এইভাবে আমরা একটি পর্যায়ে আয়নীকরণ শক্তির ক্রম পরিবর্তন লক্ষ্য করি এবং এ কারণে এটি একটি পর্যায়ভিত্তিক ধর্ম। এখন আমরা এখানে কিছু ব্যতিক্রম যদি লক্ষ্য করি তাহলে দেখব যে নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের আয়নীকরণ শক্তি কিছুটা কম, আবার বেরিলিয়ামের তুলনায় বোরনের আয়নীকরণ শক্তি কিছুটা কম। আমরা যদি নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে নাইট্রোজেন 1s2 2s2 2px1 2py1 এবং 2pz1। অপরদিকে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2px2 2py1 2pz1। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতে শিখেছিলাম দ্বিতীয় অধ্যায়ে তখন দেখেছি যে সবগুলো অযুগ্ম অবস্থায় একটি অরবিটালের যদি সবগুলো ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে তাহলে তারা খুব স্থিতিশীল অবস্থায় থাকে। কাজে আমি এখান থেকে বুঝতে পারছি যে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের চেয়ে বেশি স্থিতিশীল, কারণ এখানে নাইট্রোজেনের 2p তিনটি অরবিটালই অযুগ্ম অবস্থায় আছে, কিন্তু এখানে আমি অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অক্সিজেনের একটি পি অরবিটাল জোড়বদ্ধ, বাকিগুলো অযুগ্ম অবস্থায় আছে। এখন নাইট্রোজেন তার এই অযুগ্ম স্থিতিশীল অবস্থার ইলেকট্রন বিন্যাস সহজে ত্যাগ করতে চাইবে না, ফলে আমি যদি এখান থেকে একটি ইলেকট্রন ত্যাগ করতে চাই তাহলে তাকে কিছুটা বেশি শক্তি দিতে হবে। অপরদিকে অক্সিজেন কিন্তু একটি ইলেকট্রন ত্যাগ করলেই সে অপেক্ষাকৃত স্থিতিশীল অযুগ্ম অবস্থার ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হতে পারে। অর্থাৎ অক্সিজেন যদি তার px2 অরবিটাল থেকে px2 এর একটি ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে সে অপেক্ষাকৃত স্থিতিশীল নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারছে, ফলে অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের চেয়ে কিছুটা কম হচ্ছে। আমরা এখানে লিখি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি 1403 কিলোজুল পার মোল, অপরদিকে অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে 1314 কিলোজুল পার মোল। এই কারণে যদিও অক্সিজেন নাইট্রোজেনের ডানে অবস্থান করে তারপরে অক্সিজেন আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের চেয়ে বেশি। একইভাবে বোরনের আয়নীকরণ শক্তিও বেরিলিয়ামের চেয়ে বেশি। আমি যদি বেরিলিয়াম এবং বোরনের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে পাচ্ছি এরকম: বেরিলিয়াম 1s2 2s2, বোরন হচ্ছে 1s2 2s2 2p1। বুঝতে পারছি যে এখানে বেরিলিয়ামের দুটি অরবিটালই হচ্ছে পূর্ণ অরবিটাল, এবং আমরা জানি যে পূর্ণ অরবিটাল অপেক্ষাকৃত স্থিতিশীল, কিন্তু এখানে আমরা বোরনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2p অরবিটাল অর্ধপূর্ণ। 2p অরবিটালের তিনটি অরবিটালের একটি মাত্র অর্ধপূর্ণ অবস্থায় আছে যা বেরিলিয়ামের চেয়ে অস্থিতিশীল। কাজে বোরন যদি একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে সে অপেক্ষাকৃত স্থিতিশীল অবস্থায় পৌঁছায়। অপরদিকে বেরিলিয়াম ইতিমধ্যেই স্থিতিশীল অবস্থা আছে, তাই সে সহজে তার এই স্থিতিশীলতা নষ্ট করতে চায় না। এই কারণে আমরা দেখতে পাই যে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি বোরনের ইলেকট্রন আসক্তির চেয়ে বেশি, যদিও বেরিলিয়াম বোরনের
বাম পাশে অবস্থান করে। আমরা যদি এখানে লিখি সেগুলো, তাহলে পাচ্ছি বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি 900 কিলোজুল পার মোল, অপরদিকে বোরনের হচ্ছে 800 কিলোজুল পার মোল। এরকম আমরা প্রতিটি পর্যায়ে কিছু কিছু ব্যতিক্রম পাই, কিন্তু মোটের উপরে এই প্রবণতা হচ্ছে যতই বাম থেকে ডানের দিকে যাওয়া যাবে ততই আয়নীকরণ শক্তি উপরের দিকে উঠতে থাকবে।